ইরান হুমকি বাস্তব নাকি ইসরায়েলের বয়ান? ইরান কি সত্যিই ইসরায়েলের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে, নাকি ভয় দেখানোর গল্প যার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে পাশে টানা? এই প্রশ্নটাই এখন ঘুরছে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এক্সিওস ও ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়াকে তারা সম্ভাব্য হামলার আড়াল হিসেবে দেখছেন। কিন্তু এখানেই গল্প শেষ নয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা একই প্রতিবেদনে বলেছেন তাদের কাছে ইরানের আসন্ন কোনো হামলার প্রমাণ নেই। তাহলে প্রশ্ন উঠছে, ইসরায়েল যা বলছে সেটা কি গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে? কেন ইসরায়েল এত সতর্ক? ইসরায়েলি সূত্রগুলো স্বীকার করেছে ইরানের হামলার সম্ভাবনা 50% কম, তবুও তারা ঝুঁকি নিতে রাজি নয়। এর পেছনে বড় কারণ হল 2023 সালের 7 অক্টোবর অপারেশন আল আকসা ফ্লাডে ইসরায়েলের বড় ধরনের ক্ষয়ক্ষতি। সেই ঘটনার পর থেকে ইসরায়েলের সামরিক নেতৃত্বের ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনেক কমে গেছে। পর্দার আড়ালে কি ঘটছে? ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন ইরানের সম্ভাব্য আকস্মিক হামলা ঠেকাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যেন ঘনিষ্ঠভাবে সমন্বয় করে। ইসরায়েলি মিডিয়া জানাচ্ছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মাসের শেষ দিকে মায়ামিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অপশন তুলতে চান। ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানকে আক্রমণকারী হিসেবে উপস্থাপন করতে চাইছে। কিন্তু ইরানের দিক থেকে কি বলা হচ্ছে? ইরানের বক্তব্য একেবারে ভিন্ন। তাদের মতে এই মহড়া ও প্রস্তুতি পুরোপুরি প্রতিরক্ষামূলক, কারণ জুনে হওয়া 12 দিনের যুদ্ধে ইসরায়েলি একাধিকবার ইরানে হামলা চালিয়েছে। ইরান বলছে, যে দেশ নিয়মিত হামলার শিকার হয় সে দেশ যদি প্রস্তুতি নেয় তাকে কি আগ্রাসন বলা যায়? ইসরায়েল যেসব মহড়াকে হুমকি বলছে, ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট দাবি করেছে ইরান বিভিন্ন সামরিক মহড়া চালিয়ে ইসরায়েলকে টার্গেট করবে। কিন্তু বাস্তবে কি? ইকতেদার নৌ ও ক্ষেপণাস্ত্র মহড়া। আইআরজিসি নৌবাহিনী ওমান উপসাগরে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন মহড়া চালায়। এই মহড়ায় মূল বিষয় ছিল দ্বিতীয় ধাপের প্রতিশোধ, অর্থাৎ উপকূলীয় ঘাঁটি ধ্বংস হলেও ভূখণ্ডের ভেতর থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা। এটা আক্রমণ নয়, এটা প্রতিরোধ কৌশল। সাহান 2025 মহড়া। সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গে ইরানের কাউন্টার টেররিজম মহড়া। লক্ষ্য সন্ত্রাসবাদ মোকাবিলা, কিন্তু ইসরায়েলি মিডিয়া এটাকেও ইসরায়েল বিরোধী প্রস্তুতি হিসেবে তুলে ধরে। বেসামরিক সুরক্ষা মহড়া। সারা দেশে সতর্কতা ব্যবস্থা, জরুরি বার্তা পাঠানোর অনুশীলন, অথচ ইসরায়েল নিজে কি করছে? জুন যুদ্ধের পর থেকে ইসরায়েল চালিয়েছে একের পর এক বড় সামরিক মহড়া, স্থল, আকাশ ও নৌবাহিনী নিয়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়া, ড্রোন প্রতিরোধ প্রযুক্তি পরীক্ষা, সীমান্ত পেরিয়ে আক্রমণের অনুশীলন, একই সঙ্গে লেবানন ও সিরিয়ায় নতুন এলাকা দখল ও ধারাবাহিক হামলা। এগুলো কি প্রতিরক্ষা? সবচেয়ে বড় বিপদ কোথায়? সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব। এক পক্ষ ভাববে অন্য পক্ষ হামলা করতে যাচ্ছে, আর সেই ভেবেই আগে আঘাত হানবে। ইরানকে একমাত্র আগ্রাসী হিসেবে দেখানো এই ভুল হিসেবের পথ আরও সহজ করে দেয়। শেষ প্রশ্ন তাই একটাই, ইরান কি সত্যিই যুদ্ধ চায়, নাকি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে পুরো অঞ্চলকে? ভাবুন, একজন মানুষ, হাতে ক্যামেরা, পকেটে ক্রিপ্টোকারেন্সি, আর পেছনে এক অদৃশ্য রাষ্ট্র। এই মানুষটি ঘুরে বেড়াচ্ছিল ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোতে, বন্দর, নৌঘাঁটি, তেল শোধনাগার, এমনকি সাবমেরিনও। তিনি পর্যটক নন, সাংবাদিকও নন, তিনি একজন কথিত গুপ্তচর। আর অভিযোগটি এসেছে সরাসরি ইসরায়েলের কাছ থেকে। ইসরায়েল বলছে এই ব্যক্তি কাজ করছিল ইরানের হয়ে। এখানেই থামে না গল্প, কারণ এ ঘটনা কোনো একক গ্রেপ্তার নয়, এটি একটি বড় ছায়াযুদ্ধের অংশ। ইসরায়েল বনাম ইরান। যুদ্ধ নেই, কিন্তু যুদ্ধের সব প্রস্তুতি আছে। জুন মাসে দুই দেশ মুখোমুখি হয়েছিল। মিসাইল, ড্রোন, হামলা, পাল্টা হামলা। যুদ্ধ থেমেছে কাগজে কলমে, কিন্তু বাস্তবে ছায়ার ভেতরে আগুন এখনো জ্বলছে। আর আজকের ভিডিওতে আমরা জানব এই গুপ্তচর কে, ইরান কেন রুশ নাগরিক ব্যবহার করছে, আর সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েল ও ইরান কি আবার যুদ্ধের দিকে এগোচ্ছে? ইসরায়েল, ইরান, দুই চিরশত্রু, দুই পরমাণু বাস্তবতা। আর মাঝখানে চলছে এক ভয়ঙ্কর ছায়াযুদ্ধ। এই যুদ্ধ ট্যাঙ্কে নয়, এই যুদ্ধ ক্যামেরায়, ড্রোনে, ক্রিপ্টোকারেন্সিতে আর গুপ্তচরদের মাধ্যমে। ইসরায়েল এবার বড় এক অভিযোগ তুলেছে।
তাদের দাবি, ইরান ইসরায়েলের ভেতরে গুপ্তচর পাঠিয়েছিল। একজন রুশ নাগরিককে ব্যবহার করা হয়েছিল সেই কাজে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত বলছে, ওই ব্যক্তি ইরানের হয়ে কাজ করছিলেন। নাম ভিতলি জাগেনসভ, রাশিয়ার নাগরিক, ইসরায়েলে ছিলেন কাজের ভিসায়। অভিযোগ গুরুতর। তিনি নাকি ইসরায়েল জুড়ে ঘুরে ঘুরে ছবি তুলেছেন। বন্দর, নৌঘাঁটি, তেল শোধনাগার, গুরুত্বপূর্ণ অবকাঠামো, আলাদ বন্দর, হাইফা বন্দর, আশদোদ বন্দর, হার্জলিয়া মেরিনা। এমনকি তিনি ছবি তুলেছেন সামরিক জাহাজেরও। মার্কিন নৌবাহিনীর একটি সশস্ত্র জাহাজ, ইসরায়েলের ডলফিন প্লাস সাবমেরিন। এই সাবমেরিন অত্যন্ত গোপন, ইসরায়েলের দ্বিতীয় আঘাতের সক্ষমতার প্রতীক। পারমাণবিক সক্ষমতার সঙ্গে জড়িত। এই তথ্য সংগ্রহ ছিল ভয়ঙ্করভাবে সংবেদনশীল। ইসরায়েল বলছে প্রতিটি কাজের জন্য তাকে টাকা দেওয়া হতো, কিন্তু সাধারণভাবে নয়, ক্রিপ্টোকারেন্সিতে। কারণ একটাই, টাকার কোনো চিহ্ন না রাখা, গুপ্তচর বৃত্তিকে অদৃশ্য রাখা। তদন্তকারীরা বলছেন, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি সরাসরি যোগাযোগে ছিলেন একজন ইরানি গোয়েন্দা হ্যান্ডলারের সঙ্গে। শেষ পর্যন্ত ধরা পড়েন রামাদ এয়ারফোর্স বেজে। সেখানে ছবি তুলছিলেন। হস্তান্তরের আগেই আটক করা হয়। এই তদন্ত চালায় শিনবেত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিরাপত্তা ইউনিট মালমাব। এখন তার বিরুদ্ধে মামলা চলছে। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ, শত্রুপক্ষকে তথ্য সরবরাহ। ইসরায়েল বলছে এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক মাসগুলোতে ডজনের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। অভিযোগ একটাই, ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন এটি কয়েক দশকের মধ্যে ইসরায়েলে অনুপ্রবেশের সবচেয়ে বড় চেষ্টা। এখন প্রশ্ন আসে, ইরান কেন এত আগ্রাসী? উত্তর লুকিয়ে আছে জুন মাসে। জুনে ইসরায়েল ও ইরান সরাসরি সংঘর্ষে জড়ায়। ইসরায়েল হামলা চালায় ইরানের ভেতরে, নিউক্লিয়ার স্থাপনা, সামরিক ঘাঁটি, শীর্ষ কমান্ডার। ইরান তখন পাল্টা জবাব দেয়, শত শত মিসাইল ছোড়ে। কিছু মিসাইল ভেদ করে যায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা। এই যুদ্ধ দেখিয়ে দেয় ইরান এখন আর শুধু হুমকি নয়, ইরান এখন শক্তি, মিসাইল প্রযুক্তি, ড্রোন, দূরপাল্লার হামলার সক্ষমতা, জটিল গোয়েন্দা নেটওয়ার্ক। যুদ্ধ থেমেছে, কিন্তু ছায়াযুদ্ধ চলছে। ইরান ভেতরে কঠোর ব্যবস্থা নিয়েছে, ডজনের বেশি মানুষকে ফাঁসি দিয়েছে। অভিযোগ, ইসরায়েলের মোসাদের সঙ্গে যোগাযোগ। ইরান আবার প্রমাণ করল শক্তি শুধু দেখানো নয়, প্রয়োগও করা যায়। মধ্যপ্রাচ্যের আকাশে আবার আগুন জ্বলে ওঠে। ইরান বলল, আমরা এখনো বেঁচে আছি, আরো শক্তিশালী হয়ে। ইরান দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে আবার জানিয়ে দিল, এই অঞ্চলের কোনো সমীকরণই এখন তাদের ছাড়া পূর্ণ হয় না। পশ্চিম এশিয়ার আকাশে গর্জে উঠল ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সঙ্গে জুনের যুদ্ধে ইসরায়েলকে চমকে দেওয়ার পর ইরান এবার সমুদ্রে শক্তি দেখালো। হরমুজ প্রণালী ও ওমান সাগরে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, আর সেখানে ইরানের এই প্রদর্শন বহু দেশের মাথা ব্যথা বাড়িয়েছে। যুদ্ধের মতোই বাস্তব, মহড়ার মতোই প্রস্তুত। ইরান দেখালো তাদের রিয়েল টাইম যুদ্ধ শক্তি। নৌ মহড়ার দ্বিতীয় দিনে ইরান বিভিন্ন ক্ষেপণাস্ত্র ছুড়ে। ইরানের সরকারি টিভি জানালো, দেশের মূল ভূখণ্ড থেকে নিকটবর্তী লক্ষ্যে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মঞ্চে ইরান শীর্ষে মাইলের পর মাইল পেরিয়ে লক্ষ্যভেদ। ইরানের ক্ষেপণাস্ত্র যেন বলছে, কেউ ভাববেন না আমরা দুর্বল। IRGC যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার মধ্যে রয়েছে কোয়াদর 110, কোয়াদর 380 এবং ঘাদের, যার পাল্লা 2000 কিলোমিটার। এর সঙ্গে ছিল 303 নামে পরিচিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। টিভি ফুটেজে দেখা গেল নিখুঁত হামলা, বিশ্বকে দেখানো ইরানের আঘাত শুধু উচ্চ শব্দ নয়, তার সঙ্গে ছিল নির্ভুলতা। টিভি ফুটেজে দেখা যায় ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ হয়ে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করছে। একই সময়ে ড্রোনগুলো শত্রুপক্ষের ঘাঁটির মতো স্থাপনায় হামলা চালিয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়। যুদ্ধ গেল, বার্তা রয়ে গেছে, ইরান প্রস্তুত যে কোনো মুহূর্তের জন্য। জুনের যুদ্ধের পর এটি ইরানের দ্বিতীয় বড় নৌ মহড়া। অগাস্টে প্রথম মহড়াটি হয়েছিল। এবার IRGC নৌবাহিনী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রস্তুতি দেখিয়েছে। ইরানি সৈন্যরা যেন বলছে, যদি প্রয়োজন হয় বুকের রক্ত দিয়ে রক্ষা করব ভূমি ও সমুদ্র। নাবিকরা যে কোনো সম্ভাব্য হুমকির বিপরীতে তাদের অটল মনোবল ও প্রতিরোধ শক্তি প্রদর্শন করেছে। পশ্চিমা দেশগুলো বলছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। ইরানের ক্ষেপণাস্ত্র আর বিশ্বের কপালে দুশ্চিন্তার ভাঁজ। পশ্চিম বলছে, এই ক্ষেপণাস্ত্রগুলো ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বহনেও ব্যবহৃত হতে পারে। ইরান বলছে, আমরা একা নই, আমাদের সঙ্গে আছে প্রতিবেশীরাও। সৌদি আরব, ইরাক, ওমান ও আজারবাইজান সীমান্ত পেরিয়ে এই মহড়ায় অংশ নেয়।
যদি কেউ ভুল করে দাম দিতে হবে। ইরানের ভাষা আগের মতোই কঠোর। 12 দিনের ইসরায়েল যুদ্ধের পর আইআরজিসি আবারও বড় সেনা মহড়া চালু করেছে। এতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজকে সতর্ক করা হয়। ইরান জানায় শত্রুর যে কোনো ভুলের জবাব হবে কঠোর। মহড়ায় ইরান ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতে এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সমুদ্র ও আকাশের হুমকি শনাক্ত করেছে। হরমুজ প্রণালীর গুরুত্ব নিয়ে ইরানের সতর্কবার্তা, যে পথ দিয়ে বিশ্বের 20% তেল যায় সেটি রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ ইরান। আকাশে নয়, সমুদ্রে নয়, চুপচাপ ছায়ার ভেতরে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ। মোসাদ বনাম ইরান, যে যুদ্ধ দেখা যায় না কিন্তু ঠিকই রক্ত গরম করে দেয় পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলোর। গোয়েন্দা দুনিয়ায় সত্য সবসময় সন্দেহের সঙ্গে আসে। কোনো কিছুই পরিষ্কার নয়, কোনো কিছুই শেষ নয়। গল্পগুলো ভেসে ওঠে অর্ধেক সত্য অর্ধেক রহস্য হয়ে, কখনো বীরত্বে সাজানো, কখনো প্রোপাগান্ডার সেলাইয়ে বোনা। ইসরায়েল ও ইরানের ছায়াযুদ্ধ এমনই। সম্প্রতি তেহরান দাবি করেছে তারা বহুদিনের প্রতীক্ষিত পাল্টা আঘাত হেনেছে। তারা নাকি ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল পরমাণু চক্রে অনুপ্রবেশ করেছে। গোপন নথির বিশাল ভাণ্ডার তুলে এনেছে, যেখানে রয়েছে বিজ্ঞানীদের তালিকা, স্থাপনার মানচিত্র, অভ্যন্তরীণ নথিও আছে। ইরানি টেলিভিশন এই গল্পকে প্রায় কিংবদন্তিতে পরিণত করেছে। একটি ব্যাপারে সন্দেহ নেই, কেউই পুরো ঘটনা বানিয়ে বলছে না। আসল যুদ্ধ বহুদিন ধরে আকাশে নয়, চলছে গোয়েন্দা সংস্থার অন্ধকার করিডোরে, ধীরে, হিসেবে পদ্ধতিতে, কাছ থেকে। এর আধুনিক ধাপ শুরু হয় 2018 সালে। তখন ইসরায়েলি এজেন্টরা তেহরানের দক্ষিণের একটি গুদামে ঢোকে। সেখানে থেকে গোপন অস্ত্র কর্মসূচির 1 লাখের বেশি নথি চুরি করে আনে। অভিযানটি ছিল অবিশ্বাস্য। তারা সাধারণ ছদ্মবেশে ঢুকেছিল, পাহারাদারদের ফাঁকি দিয়েছিল, সিন্দুক ভর্তি কাগজপত্র নিয়ে তেহরান ছেড়ে অদৃশ্য হয়ে বেরিয়ে আসে। পরে ইসরায়েল এই নথিগুলো প্রদর্শন করে নকশা, মানচিত্র, অস্ত্রের ব্লুপ্রিন্ট। এরপর ইরানের ভেতরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটে। নাতানজে বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এলাকার পাশে আগুন, শিল্প কারখানায় দুর্ঘটনা, সবই কাকতালীয়ভাবে ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হানে। শুরুতে তেহরান বলেছিল প্রযুক্তিগত ত্রুটি, পরে বাধ্য হয়ে বিদেশি ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে দায়ী করে। এভাবেই স্বীকার করে যে ইসরায়েল তাদের ভেতরে গভীর পর্যন্ত ঢুকে গেছে। হঠাৎ 2020 সালের নভেম্বর ইরানের অস্ত্রমুখী কর্মসূচির স্থপতি মোহসেন ফাকরিজাদে নিহত। তেহরানের কাছে এক অভিযান। এটি এত নিখুঁত ছিল, মনে হয়েছিল রোবোটিক কোনো পরিকল্পনা। ইরান পরে জানায় স্যাটেলাইট নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে। বার্তাটি ছিল কঠিন, বিজ্ঞানীরা যত পাহারা পাক তবুও নিরাপদ নয়। ছায়াযুদ্ধ আরো ভয়ঙ্কর হয়। শুধু গুপ্তচর বৃত্তি নয়, শুরু হয় মিশ্র যুদ্ধ। 2025 সালের মাঝামাঝি এসে গোপন অভিযান সরাসরি শক্তি প্রয়োগের সঙ্গে মিশে যায়। রিপোর্টে বলা হয় ইসরায়েলি এজেন্টরা ড্রোনের যন্ত্রাংশ চোরাই পথে ইরানে পাঠায়, সেখানে গোপন লঞ্চপ্যাড তৈরি করে। সেই মানববিহীন বিমান দিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অচল করা হয়, যাতে পরবর্তী বড় হামলা সহজ হয়। এই ঘটনাগুলোই পরিণত হয় 12 দিনের যুদ্ধে। ইরানের প্রতিক্রিয়া ছিল কঠোর। দেশে শুরু করে গোয়েন্দা দমন অভিযান, বাইরে শুরু করে প্রচার যুদ্ধ। তেহরান দাবি করে মোসাদের সঙ্গে যুক্ত বহু অপারেটিভকে আটক করেছে, কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসব বিবৃতি কঠোর নিয়ন্ত্রণে প্রচারিত হলেও একটাই বার্তা দেয়, ইরান বুঝে গেছে তাদের ভেতরে ফাঁক রয়েছে আর তারা সেটি বন্ধ করতে মরিয়া। তারপর জুন, ইরান জানায় তারা এবার গোয়েন্দা যুদ্ধ উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। তাদের সদস্যরা নাকি লাখ লাখ পৃষ্ঠা ইসরায়েলি পরমাণু নথি পেয়েছে, মানচিত্র, নথি, ঠিকানা সবই। গোয়েন্দা যুদ্ধে জয় ঘোষণা করাও এক ধরনের শক্তির প্রদর্শন। ইরানের এই ঘোষণা তাই ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধ।